আজকের গণিত টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকে আমরা কোচা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা 2024-এ সপ্তম শ্রেণীর গণিত অংশের বহু নির্বাচনী অংশটি সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা 1 নম্বর যে প্রশ্নটি দেখি, সেখানে আছে বাইনারি। 1 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে বাইনারি সংখ্যায় অঙ্ককে কি বলে? বাইনারি সংখ্যায় অঙ্ককে বলে হচ্ছে বিট। আমরা প্রথম থেকে আসলে বাইনারি সংখ্যা কি? বাইনারি হচ্ছে একটা সংখ্যা পদ্ধতি, মাত্র 2টি চিহ্ন বা প্রতীক দিয়ে সব রকমের সংখ্যা গঠন করা যায়। এই 2টি প্রতীক ব্যবহৃত হয় বলে একে দুই ভিত্তিক বা বাইনারি পদ্ধতি বলা হয়। এই পদ্ধতিতে 2টি অঙ্ক হচ্ছে 0 আর হচ্ছে 1, 0 আর হচ্ছে 1। আর এই 2টি মাত্র অঙ্ক দিয়েই সকল ধরনের দশমিক সংখ্যা মান লেখা যায়। আর এই 2টি অঙ্ককে বলা হচ্ছে বিট। তাহলে 0 হচ্ছে একটি বিট, 1 হচ্ছে একটি বিট। তাহলে আমাদের প্রথম যে প্রশ্নটি বাইনারি সংখ্যায় অঙ্ককে কি বলে, এটা হচ্ছে বাইনারি সংখ্যা অঙ্ককে বলা হচ্ছে বিট। আর বাইনারি সংখ্যা অঙ্ক কয়টি? বাইনারি সংখ্যা অঙ্ক হচ্ছে 2টি, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1। এই বিটগুলোকে নিয়ে তৈরি হয় হচ্ছে বাইট। 8টি বিট নিয়ে এক একটি বাইট হয়। 8টি বিট নিয়ে হয় এক একটি বাইট। আর এই বাইটগুলো থেকে আমরা যে মেমোরি দেখি আমাদের মোবাইল অথবা কম্পিউটারে, যে কিলোবাইট, তারপর হচ্ছে মেগাবাইট হচ্ছে গিগাবাইট, এগুলো এই মেগাবাইট, কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এই বাইটগুলো গঠিত হয় বিট নিয়ে। আর বিট হচ্ছে বাইনারি সংখ্যার 2টা ডিজিট। তারপরে আমাদের প্রথম অঙ্কটি প্রথম প্রশ্নটির উত্তর হচ্ছে আমাদের বাইনারি সংখ্যা অঙ্ক কি বলে, সেটি হচ্ছে বিট। তারপর আমরা চলে আসি আমাদের 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন বলা আছে যে বাতি জ্বললে তা বাইনারিতে কত? মূলত এই বাইনারি সংখ্যায় বাইনারি যে ডিজিটগুলো, এগুলো দ্বারা 2টা জিনিস বোঝায়। 0 দ্বারা বোঝায় হচ্ছে বৈদ্যুতিক প্রবাহ নেই, বিদ্যুৎ প্রবাহ নেই, মানে বিদ্যুৎ বন্ধ। আর 1 দ্বারা বোঝানো হয় যে বিদ্যুৎ প্রবাহ আছে, বিদ্যুৎ আছে। এই বিদ্যুৎ প্রবাহ নেই, এটাকে বোঝানোর জন্য, সহজে বোঝানোর জন্য বলা হচ্ছে বাতি বন্ধ। আর বিদ্যুৎ আছে, এটাকে বোঝানোর জন্য হচ্ছে বাতি জ্বলে। তাহলে সুতরাং আমরা বলতে পারি, এখানে যেহেতু প্রশ্নটি যাচ্ছে যে বাতি জ্বললে তা বাইনারিতে কত, তাহলে যেহেতু বিদ্যুৎ আছে বোঝানোর জন্য 1 ব্যবহার করা হয়, এই 1 ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ আছে, আর বিদ্যুৎ আছে মানে বাতি জ্বলে। তারপর সুতরাং আমাদের যে দ্বিতীয় প্রশ্নটি, সেটির উত্তর হবে খ, মানে হচ্ছে 1। তো বাতি জ্বললে বাইনারিতে তা হচ্ছে 1 দ্বারা প্রকাশ করা হয়। তারপর আমরা দেখব হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর যে প্রশ্নটি, 3 নম্বর প্রশ্নটিতে আছে যে এইচ এবং আই এই মেসেজটিতে বাইনারিতে প্রকাশ করলে তা কত হবে? তো আমরা এইচ যে বর্ণটি, এই বর্ণটি আমাদের ইংরেজি বর্ণমালায়, ইংরেজি অ্যালফাবেটে আছে হচ্ছে 8 নম্বরে, A B C D H, A B C D। আর আই যে বর্ণটি, এটি আছে 9 নম্বর। তাহলে এই 8কে আমরা যদি বাইনারিতে প্রকাশ করি, তাহলে বাইনারি সংখ্যাগুলো মূলত হচ্ছে যেহেতু 2টা ডিজিট, তাই হচ্ছে 2 ভিত্তিক, মানে 2 to the power 0, 2 to the power 1, 2 to the power 2, 2 to the power 3, 2 to the power 4, 2 to the power 5, এরকম ভাবে সামনের দিকে আরো আছে। তাহলে 2 to the power 0 এর মান হচ্ছে 1, 2 to the power 2 এর মান হচ্ছে 2, 2 to the power 4 8, 2 to the power 4 মানে হচ্ছে 16, 2
2^5 মানে হচ্ছে 32। তাহলে আমাদের যে 8, এই 8কে হচ্ছে আমরা নেওয়ার জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে 8কে বানানোর জন্য আমরা ব্যবহার করতে পারি হচ্ছে এখানে এই এটা নিলাম 8 নিলাম, তাহলে এর জন্য এখানে 1 লিখলাম। আর বাকি পরের যে সংখ্যাগুলো এগুলো যেহেতু এখন 8 বানানোর জন্য নেওয়া প্রয়োজন নেই, তাই বাকিগুলোতে আমরা শূন্য বসিয়ে দিব। তাহলে আমরা 8 এর জন্য যে সংখ্যাটি পাচ্ছি সেটি হচ্ছে কি 0 1 0 0 0। তারপর আমরা দেখি হচ্ছে আমাদের যে যে সংখ্যাটি যে অঙ্কটি আছে সেটির জন্য এর মান হচ্ছে বর্ণমালার কত নাম্বার, এটা হচ্ছে 9 নাম্বার। তাহলে এই 9 নাম্বারের জন্য আমরা কত নিতে পারি, আমরা যদি পিছন থেকে দেখি তাহলে আমরা যদি এখানে এই 8 যে সংখ্যাটি 8কে যদি নেই তাহলে 1 4কে নিলে হবে না, 4 আর 8 যোগ করলে 12 হয়ে যায়। তাহলে আমাদের 9 বানানোর জন্য 8 এর সাথে আর 1 যোগ করে দিলে আমরা পাবো হচ্ছে 9। তার মানে আমরা কত এই 9 দশমিক সংখ্যা 9 পাওয়ার জন্য আমরা বাইনারি সংখ্যাতে 2^3 এবং 2^0 মানে হচ্ছে 8 আর হচ্ছে 9 এই দুটো যোগ করাতে আমরা পাচ্ছি হচ্ছে 8 আর হচ্ছে 1 এই দুটো যোগ করাতে পাচ্ছি হচ্ছে 9। আর বাকি যেহেতু 4 যেহেতু নেওয়া হচ্ছে না তাই হচ্ছে 0 আর 2 যেহেতু নেওয়া হচ্ছে না এর জন্য একটা 0। তাহলে আমরা 9 এর জন্য পাচ্ছি হচ্ছে এই 1001। তার মানে আমরা যদি বলি যে h এবং i এর জন্য আমরা পাচ্ছি, h এর জন্য পাচ্ছি হচ্ছে 1 0 0 0 আর i এর জন্য পাচ্ছি হচ্ছে 1 0 0 1। তাহলে সুতরাং আমাদের hi যে মেসেজটি আছে এই মেসেজটিতে এটা যদি আমরা বাইনারিতে পরিণত করি তাহলে আমরা ঠিক এমন একটি সংখ্যা পাবো, সেটি হচ্ছে কত 1 0 0 0 1 0 0 1। এটি আমাদের অপশনের যে খ এর সাথে মিলে যায়। তাহলে সুতরাং আমরা বলতে পারি হচ্ছে আমাদের 3 নম্বর প্রশ্নের উত্তরটি হচ্ছে খ। তারপর আমরা চলে যাব হচ্ছে 4 নম্বর প্রশ্নে। 4 নম্বর প্রশ্নটিতে আছে যে কত সালে সর্বপ্রথম পাই দিবস উদযাপিত হয়। তো পাই খুব একটা ইন্টারেস্টিং সংখ্যা। পাই চিহ্ন কিভাবে লেখা হয়, পাইয়ের যে সম্ভাব্য মান হচ্ছে 3.14159 বা 16ও ব্যবহার করা হয়। আর জ্যামিতিতে বৃত্তীয় যে ইউক্লিডের জ্যামিতি এখানে পাই মানে হচ্ছে পরিধি বাই ব্যাসার্ধ, পরিধি এবং ব্যাসের অনুপাত হচ্ছে পাই এর মান। তো এই পাই খুবই একটা ইন্টারেস্টিং সংখ্যা এবং এটা হচ্ছে একটি অমূলদ সংখ্যা। পাই এর মান দশমিকের পরে পর্যন্ত অনির্ণয় সংখ্যক আছে। তাই এই ইন্টারেস্টিং সংখ্যা এই পাই যে ঠিক একটা দিবস হিসেবে পালন করা হয় প্রতি বছর মার্চ মাসের 14 তারিখ মানে 14ই মার্চ এই পাই দিবস পালন করা হয়। আর এটা 1988 সালে প্রথম পালন করা হয়। 1988 সালে মানে 1988 সালের মার্চ মাসের 14 তারিখ প্রথম পাই দিবস পালন করা হয় এবং প্রতি বছর মার্চের 14 তারিখে পাই দিবস পালন করা হয়ে থাকে। তাহলে আমাদের 4 নম্বর যে প্রশ্নটি সেটি হচ্ছে কত সালে প্রথম পাই দিবস উদযাপিত হয়, সেটির উত্তর হবে অপশন গরুর গ 1988। তারপর আমরা চলে আসতে পারি হচ্ছে আমাদের 5 নম্বর প্রশ্ন। এটি বৃত্ত থেকে করা। প্রশ্নটি হচ্ছে যে 5 নম্বর প্রশ্নটি হচ্ছে
বৃত্তের ব্যাসার্ধ বৃত্তের ব্যাসার্ধ আর ও ব্যাস ডি হলে, ব্যাসার্ধ আর ও ব্যাস ডি হলে, ব্যাস হচ্ছে আমরা ধরতে পারি, যখন আমরা পুরোটা চিন্তা করব তখন এটাকে বলবো আমরা হচ্ছে ব্যাস, ব্যাসটাকে এখানে ধরছে ডি আর ব্যাসার্ধটা হচ্ছে আর হলে নিচের কোনটি সঠিক? তো এখন আমরা জানি হচ্ছে যে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক, তার মানে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি ডি বাই 2। এখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর ডি হচ্ছে ব্যাস, তার মানে ব্যাসকে যদি আমরা 2 দ্বারা ভাগ করি, এই যে দেখি যে এখানে এ বিন্দু ধরি, তাহলে এ বিন্দু থেকে এই বি বিন্দু পর্যন্ত আমাদের যে মানটি সেটি হচ্ছে আমাদের ডি, এ বি ইকুয়াল টু হচ্ছে ডি। আর আমরা কেন্দ্রটাকে যদি ও ধরি, তাহলে ও বি এর মান হচ্ছে, অথবা ও এ এর মান হচ্ছে আর। তো সুতরাং আর হচ্ছে কি ডি এর অর্ধেক, ব্যাসার্ধের অর্ধেক, তাহলে এ হচ্ছে আমরা একটা পেলাম। তাহলে ঠিক অনুরূপভাবে এই এই সমীকরণটি থেকে আমরা লিখতে পারি যে ডি ইকুয়াল টু হচ্ছে 2r, মানে ব্যাসকে যদি 2 দ্বারা গুণ করি, ব্যাসার্ধকে যদি 2 দ্বারা গুণ করি, তাহলে আমরা পাবো হচ্ছে ব্যাস। তাহলে এখানে এটিকে দেওয়া আছে অপশন এটা হচ্ছে আমাদের অপশন 1 নম্বর, এটা হচ্ছে আমাদের অপশন 2 নম্বর। তাহলে 1 এবং 2 সঠিক, আর এটা আছে কোথায় ক নম্বরে। তাহলে 5 নম্বর যে প্রশ্নটি সেটির উত্তর হচ্ছে ক, সঠিক উত্তর হচ্ছে ক 1 এবং 2, মানে ব্যাসার্ধ হচ্ছে ব্যাসের অর্ধেক এবং ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তারপর আমরা চলে যাচ্ছি হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্ন। আমাদের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে যে পাই কেমন সংখ্যা। আবার আমাদের পাই নিয়ে একটি প্রশ্ন, তো যেটা বললাম যে পাইয়ের মান হচ্ছে 3.14159 এরকম ভাবে চলমান, মানে দশমিকের পর সংখ্যাটি নির্দিষ্ট নয়, এটা অসীম সংখ্যক সংখ্যা আছে এখানে, তাই এটিকে কোনো পূর্ণ সংখ্যার ভগ্নাংশ আকারে লেখা যায় না, তাই পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা, অর্থাৎ পাইকে আমরা হচ্ছে পি বাই কিউ আকারে লিখতে পারি না, পাইকে আমরা পি বাই কিউ আকারে লেখা যায় না, তাই পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা। আর যে সংখ্যাগুলোকে এরকম ভগ্নাংশ আকারে লেখা যায় তাদেরকে আমরা বলতে পারি হচ্ছে মূলদ সংখ্যা। এরকম মূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা আমরা কিছু উদাহরণ দেখতে পারি। পাই তো একটা অমূলদ সংখ্যা, এরকম অমূলদ সংখ্যা আরো আছে যে মৌলিক সংখ্যার যে বর্গমূল থাকে, যেমন √3, √2, √5, √7, এরা হচ্ছে সবাই অমূলদ সংখ্যা, এটা সবাই হচ্ছে অমূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা কোনগুলো হবে? মূলদ হবে যাদেরকে পি বাই কিউ আকারে লেখা যায়। পি বাই কিউ আকারে লেখা যায় এরকম সংখ্যা কি হতে পারে? যেমন 5কে আমরা লিখতে পারি হচ্ছে, তারপর হচ্ছে 1.5, এটাকে আমরা লিখতে পারি হচ্ছে উপরে 10 নিচে 10। তারপর আমরা লিখতে পারি হচ্ছে √9, এটাকে লিখতে পারি হচ্ছে 3, আবার 3কে লিখতে পারি হচ্ছে 3/1। তো সুতরাং এগুলো হচ্ছে মূলদ সংখ্যা, এগুলোকে ভগ্নাংশ আকারে লেখা যায়। তো আমাদের তাহলে আছে আমাদের 6 নম্বর প্রশ্নটি হচ্ছে কি যে পাই কেমন সংখ্যা, তাহলে উত্তর হবে পাই হচ্ছে একটি অমূলদ সংখ্যা, ঘ নাম্বার যে অপশনটি।
তারপর আমরা দেখতে পারি হচ্ছে আমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর যে প্রশ্নটি, 7 নম্বর প্রশ্নটি হচ্ছে 135 এর গসাগু। এর গসাগু বের করার জন্য বলছে। তাহলে 135, এখানে 3 একটি মৌলিক সংখ্যা, 5 একটি মৌলিক সংখ্যা, তাই আমরা বলতে পারি মৌলিক সংখ্যা যেহেতু, তাহলে এদের গসাগু হবে 1। তাহলে 135 এর গসাগু হচ্ছে কত? 1 হবে। কারণ মৌলিক সংখ্যাগুলোর মধ্যে 1 ছাড়া এদের সাধারণ কোনো গুণনীয়ক নেই, তাই এদের গসাগু হচ্ছে 1, গরিষ্ঠ সাধারণ গুণিতক। তারপর আমরা দেখব হচ্ছে আমাদের 8 নম্বর প্রশ্ন। 8 নম্বর প্রশ্নটি হচ্ছে, একটু ক্লিন করে নেই। আচ্ছা, তাহলে এখানে আমাদের যে 8 নম্বর প্রশ্নটি, সেটি হচ্ছে এখানে দেওয়া আছে যে 6x² এবং 12x³ এর লসাগু কত? তাহলে এখানে আমাদের যে 6x² আর হচ্ছে 12x³ এর আমাদের লসাগু বের করার জন্য বলছে। লসাগু, তাহলে এখানে এটা খুব সহজেই বের করা যায়। তারপর হচ্ছে আমরা একটু বিস্তারিত দেখি। এখানে প্রথম যে রাশিটি আছে, প্রথম রাশিটি হচ্ছে 6x², তাহলে এটাকে আমরা লিখতে পারি হচ্ছে 2 × 3 x × x × y, এতটুকুই। জাস্ট এটা একেবারে সহজ। আমরা এখানে বোঝার সুবিধার্থে এক্স গুলাকে, এখানে দুইটা এক্স আছে, দুইটা এক্স কে এখানে বিস্তারিত লিখলাম, আর ওয়াই একটা। তাহলে আমাদের যে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি হচ্ছে 12x³ y²। তাহলে দ্বিতীয় রাশিটাকে যদি আমরা বিস্তারিত লিখি, তাহলে লিখতে পারি হচ্ছে 2 × 2 × 3, মানে 2 দুগুণে 4, 3 4 12, তাহলে 12 লিখলাম। আর হচ্ছে এখানে x 3টা আছে আর y 2টা। পরীক্ষা হলে এত বড় করে লেখার দরকার নেই, সহজে এটা করা যায়। তো এখানে আমাদের যেহেতু এখানে লসাগু বলছে, তার মানে এখানে কমন আনকমন সবটাই হবে। আর লসাগু বের করার জন্য যে অঙ্কটা বেশিবার আছে, যেমন এখানে 2 আছে একটা, এখানে 2 আছে 2টা, তাহলে আমরা যে লসাগুর মধ্যে আমরা সরাসরি এখানে 2 লিখে দেব। এখানে আছে 3 একটা, এখানেও 3 একটা, তাহলে আরেকটা 3 লিখে দেব। এখানে আছে x 2টা, এখানে আছে x 3টা, তাহলে আমরা বেশিটা লিখব। তার মানে x x x। এখানে আছে y 2টা, এখানে আছে y একটা, তাহলে আমরা 2টা y লিখব, y × y। তাহলে এটাকে যদি আমরা সহজ করে লিখি, 2 দুগুণে 4, 4 3 4 12, 3 4 12, আর হচ্ছে এখানে 3টা x মানে x³ আর 2টা y মানে y²। তাহলে আমাদের যে লসাগুটি পাওয়া গেল, লসাগুটি হচ্ছে এই যেটা কত, 12x² সরি x³ y², মানে আমাদের যে দ্বিতীয় রাশিটি হচ্ছে আমাদের নির্ণয় লসাগু। এটাকে সহজে বের করা যায়। পরীক্ষার সময় আসলে আমরা এত সময় তো পাওয়া যাবে না, তো আমরা এভাবে করতে পারি যে 6 আর 12 লসাগু হচ্ছে 12, আর এখানে x আছে 2টা, এখানে x আছে 3টা, তার মানে এখানে গসাগু হিসেবে আমরা 3টা x লিখব। আর এখানে y আছে 2টা, এখানে y আছে একটা, তাহলে আমরা এখানে 2টা y লিখব। এইভাবে আমরা বের করে ফেলতে পারবো যে 12x³ y², এটি হচ্ছে আমাদের লসাগু। তারপর হচ্ছে আমাদের যে
8 নম্বর প্রশ্নটি, সেটি হচ্ছে ঘনবস্তু। ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি? এটি মোটামুটি মুখস্থ। আমরা যদি কোনো কিছুর একটা বক্স দেখি তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে একটা ঘনবস্তুর পৃষ্ঠতল থাকে ওটা 6টি। যেমন আমরা যদি একটা ইট দেখি অথবা একটা মোবাইলের বক্স অথবা জুতার বক্স, এদেরকে যদি দেখি তাহলে এগুলো দেখলে আমরা বুঝতে পারি যে একটা ঘনবস্তুর তল কয়টি হবে। একটা ঘনবস্তুর তল হবে 6টি। তাহলে আমাদের যে 9 নম্বর যে প্রশ্নটি হচ্ছে একটি ঘনবস্তুর পৃষ্ঠতল কয়টি? একটি ঘনবস্তুর পৃষ্ঠতল হচ্ছে 6টি। এটা আশা করি বিস্তারিত আপাতত প্রয়োজন নেই। 10 নম্বর প্রশ্ন চলে যায়। একটি রম্বসের কর্ণদের দৈর্ঘ্য যথাক্রমে 7 মিটার এবং 12 মিটার হলে রম্বসটির ক্ষেত্রফল কত বর্গ মিটার? তাহলে রম্বসে আমরা জানি যে প্রত্যেকটি বাহু সমান এবং কর্ণগুলো হচ্ছে অসমান, একটা বড় একটা ছোট হয়। রম্বসের যে ক্ষেত্রফল, রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি হচ্ছে হাফ ইন্টু বাহু কর্ণদ্বয়ের গুণফল। কর্ণদ্বয়ের গুণফল বর্গ একক। বর্ণদ্বয়ের গুণফল বর্ণ একক। তাহলে আমরা এখানে ধরে হচ্ছে 2 ইন্টু কর্ণ, এখানে কর্ণ দেওয়া আছে কত 7 ইন্টু 12। তাহলে 2 দ্বারা যদি আমরা 12কে কেটে দিই তাহলে হবে 6, তাহলে 6 7 42 মানে 42 বর্গ মিটার। তাহলে আমরা উত্তরটি পেয়ে গেলাম হচ্ছে কত 42। তাহলে উত্তর হবে খ। একটা রম্বসের কর্ণদের দৈর্ঘ্য যথাক্রমে 7 এবং 12 হলে এর ক্ষেত্রফল হবে 42 বর্গ মিটার। তারপর হচ্ছে আমাদের 11 নম্বর প্রশ্ন। এটি সিলিন্ডারের অংশ থেকে, মানে আমাদের ঘনজ্যামিতির অংশ। তো এখানে উদ্দীপকে একটা সিলিন্ডার দেওয়া আছে এবং এর সিলিন্ডারের ব্যাসার্ধ দেওয়া আছে হচ্ছে 15 সেন্টিমিটার, কিন্তু এর উচ্চতা দেওয়া নেই। তো এই যে উচ্চতাটা এখানে থাকবে, উচ্চতাকে সিলিন্ডারের উচ্চতা h, এখন h এর মান এখানে দেওয়া নেই। তো আমরা h এর মান অপশন থেকে আমরা যাচাই করে দেখলাম যে h এর মান হয় হবে 3, হয় হবে 3, অথবা হবে 6। তো আমরা দেখি সূত্রগুলো বসিয়ে দেই, মানগুলো দিয়ে বের করে ফেলা যাবে। তো সিলিন্ডারের এখানে দেওয়া আছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল। সিলিন্ডারের আকৃতিটা হচ্ছে আমাদের সিলিন্ডারের মধ্যে দুইটি থাকে হচ্ছে প্রান্ততল, প্রান্ততলগুলো হচ্ছে বৃত্তের মতো, আর একটা থাকে হচ্ছে আমাদের বক্রতল। মানে একটা সিলিন্ডার মানে হচ্ছে যে আমরা বিভিন্ন কৌটাগুলো যে দেখি, এই যে গুঁড়া দুধের কৌটাগুলা অথবা কনডেন্স মিল্কের ড্যানিশের কৌটা অথবা কোনো বক্সগুলা এরকম ভাবে থাকে। তো এখানে দেখা যায় যে দুইটা বৃত্ত থাকে, যে প্রান্ততলগুলা এগুলো মূলত এরকম ভাবে থাকে। আর এর যে বক্রতলটা মূলত এটাকে যদি এই গোল জায়গাটা বাঁকা জায়গাটা যদি কেটে ফেলি তাহলে এটাকে কেটে সোজা করে দিলে আমরা এটা একটা আয়তের মতো পাওয়া যায়। তো এই আয়তের যে এই যে বৃত্তে এই অংশটাকে আমরা যদি পরিধি বলি, তাহলে এই অংশটাকে জুড়ে যেহেতু আমাদের এই আয়তের এই দিকটি আছে, তাহলে এটাকে আমরা মানে দৈর্ঘ্যের যে দিকটি মূলত বৃত্তের পরিধি। তাহলে বৃত্তের যেহেতু পরিধি, তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 পাই আর। আমরা জানি বৃত্তের পরিধি হচ্ছে 2 পাই আর। আর এই জায়গাটা হচ্ছে এর উচ্চতা, এই যে এখান থেকে এখান পর্যন্ত এটাকে আমরা বলি হচ্ছে উচ্চতাটা হচ্ছে h। তাহলে এখানে এই উচ্চতা হচ্ছে কত h। তাহলে আমরা যদি সিলিন্ডারের এখানে ক্ষেত্রফল ব্যবহার করি, সিলিন্ডারের এখানে হচ্ছে এটা
বক্রতলের ক্ষেত্রফল। তাহলে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের বক্রতলের ক্ষেত্রফলটি কি হবে? এই দৈর্ঘ্য আর হচ্ছে প্রস্থ। তাহলে দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য গুণ প্রস্থ, যেহেতু এটা আয়তাকৃতি তাহলে এটা দৈর্ঘ্য গুণ প্রস্থ হবে, তাহলে হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ বর্গ একক। আমরা এখানে 2 ইন্টু পাই এর মান হচ্ছে 3.14159 বা 16 দিলেও হয়, ইন্টু আর এর মান এখানে দেওয়া আছে 15, এই যে আর এর মান এখানে দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে 15 সেন্টিমিটার, ইন্টু এইচটাকে যদি আমরা 3 ধরি তাহলে আমরা এখানে আমাদের উত্তরটি চলে আসে। ধরলে আমাদের উত্তরটি চলে আসে আমাদের এই যে এখানে যদি তিনটা গুণ করে দেই, 3 15 45, 45 দুগুণ 90, ইন্টু 3.14159। তাহলে আমরা যদি এটার অ্যান্সারটা করি, আমাদের অ্যান্সারটা আসে 282, যে আমাদের উত্তর যে খ 282.74 হচ্ছে বর্গ সেন্টিমিটার। তাহলে আমাদের এইটি অপশন খ এর মধ্যে দেওয়া আছে, তাহলে এটার উত্তর হবে খ। কিন্তু যদি আমরা এখানে এই 3 এর অংশ যদি 6 ব্যবহার করি তাহলে আমাদের যে অপশন, যে আমাদের যে গরুটি উত্তর হয়ে যায়। তাহলে এখানে ক্লাসে স্যাররা যেটা বলে দিয়েছে সেইটাই আসলে উত্তর হবে, সেই মানটা ব্যবহার করে আসলে উত্তরটা ব্যবহার করতে হবে। তারপর হচ্ছে আমরা এখান থেকে 11 নম্বর অঙ্কটি দেখলাম, যে এখানে আসলে বক্রতলের ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হবে। বক্রতলের সূত্রটি আমরা নির্ণয় করলাম, সূত্রটি হচ্ছে 2 পাই আর ইন্টু এইচ, এটা দিয়ে আমরা বক্রতলের ক্ষেত্রফল বের করতে পারি। তারপর হচ্ছে 12 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তো 12 নম্বর প্রশ্নটি হচ্ছে সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল। তো সিলিন্ডারের সমগ্র তলের ক্ষেত্রফল, এর সূত্রটি হবে, বক্রতলের সূত্রটি হচ্ছে 2 পাই আর এইচ, এটা হচ্ছে বক্রতলের ক্ষেত্রফল। আচ্ছা, আমরা এটা যদি বিস্তারিত লিখি তাহলে আমরা লিখতে পারি, মূলত সমগ্র তলের ক্ষেত্রফলটা হবে বক্রতলের ক্ষেত্রফল যোগ প্রান্ততল। প্রান্ততলের ক্ষেত্রফল, তাহলে বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর এইচ, আর প্রান্ততলের ক্ষেত্রফল হচ্ছে 2 পাই আর স্কয়ার। কিভাবে আমরা দেখি যে প্রান্ততলের মধ্যে দুইটা বৃত্ত আছে, এই হচ্ছে একটা বৃত্ত আর এই হচ্ছে একটা বৃত্ত। এই যে এখান থেকে আমরা দেখতে পারি প্রান্ততলের মধ্যে কয়টা বৃত্ত আছে, দুইটা বৃত্ত। প্রান্ততলে কয়টা বৃত্ত আছে, দুইটা। এই যে 1 নম্বর বৃত্ত, 2 নম্বর বৃত্ত। তাই এখানে সূত্রটি হবে হচ্ছে 2 পাই আর স্কয়ার। তো এখান থেকে আমরা 2 কমন নিয়ে নিই, এখান থেকে আমরা যদি 2 পাই
আর কমন নিয়ে নিই, তাই থাকে এইচ প্লাস আর। আর এখানে আমরা মানটি বসি 2 ইন্টু পায়ের মান ইন্টু আর এর মান 15, আর এখানে এইচ এর মান 3 ধরে আর এর মান 15 ধরে আমরা অঙ্কটা করলে অ্যান্সার চলে আসবে। এভাবে আমরা হচ্ছে সিলিন্ডারের বক্রতলের ক্ষেত্রফলটি নির্ণয় করে ফেলতে পারি। আচ্ছা, তারপর হচ্ছে আমরা এখানে আমাদের হচ্ছে আমাদের যে 13 নম্বর প্রশ্নটি, 13 নম্বর প্রশ্ন হচ্ছে পাই চিত্র আঁকার জন্য কোন ধরনের চিত্র ব্যবহার করা হয়? এই প্রশ্নটা একেবারে সহজ। পাই চিত্র আঁকার জন্য আমরা বৃত্ত ব্যবহার করব। তো পাই চিত্র তো আমরা সবাই চিনি, আমাদের পরিসংখ্যান অধ্যায়ে পাই চিত্র আছে। আর এই পাই চিত্রগুলো আঁকার জন্য হচ্ছে আমরা যে বৃত্তের 360 ডিগ্রি, এই ডিগ্রিটাকে ধরে হিসাব করে আমরা হচ্ছে পাই চিত্রের মধ্যে মানগুলো উপস্থাপন করি। সুন্দর, এটা পাই চিত্রের মধ্যে এরকম ভাবে মানগুলো দেয়া থাকে, কোনটা এরকম ভাবে দেয়া থাকে, এরকম বিভিন্ন মান দেয়া থাকে, ডিগ্রি দেয়া থাকে। আম, জাম, কলা, লিচু, এখানে যদি একটা ফলের যদি পাই চিত্র দেওয়া থাকে তাহলে এরকম ভাবে দেওয়া থাকতে পারে, ভিতরে ডিগ্রি দেওয়া থাকে। তাহলে হচ্ছে আমরা বলতে পারি যে পাই চিত্র আঁকার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে বৃত্ত ব্যবহার করি। 14 নম্বর প্রশ্ন আমাদের, 14 নম্বর প্রশ্নটি হচ্ছে যে এখানে কতগুলো মান দেওয়া আছে, যে উপাত্তগুলো শ্রেণী ব্যক্তি 5 হলে শ্রেণী সংখ্যা নির্ণয় করো। তাহলে শ্রেণী সংখ্যা, আমরা শ্রেণী সংখ্যা বের করতে সূত্র আছে, শ্রেণী সংখ্যা সমান সমান হচ্ছে পরিসর নিচে হচ্ছে শ্রেণী ব্যক্তি। তাহলে পরিসর নির্ণয় করার জন্য আমাদের যেটা লাগবে হচ্ছে আমাদের সর্বোচ্চ, এখানে সর্বোচ্চ যে মানটি, সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, সর্বনিম্ন মান হচ্ছে 32 আর শ্রেণীবৃদ্ধি হচ্ছে 5। তাহলে এখানে এটা হবে 20, 52 থেকে 32 বিয়োগ দিলে 20, নিচে হচ্ছে 5, 5, তাহলে 5 দিয়ে ভাগ দিলে হচ্ছে 4। তার মানে আমাদের এখানে শ্রেণী সংখ্যা হচ্ছে কত হবে? শ্রেণী সংখ্যা হবে 4 হবে। তাহলে আমাদের 14 নম্বর প্রশ্নটির উত্তর পেয়ে গেলাম, সেটি হচ্ছে উপাত্তগুলো শ্রেণী ব্যক্তি 5 হলে শ্রেণী সংখ্যা হবে 4। এবার হচ্ছে আমাদের লিস্টের একদম সর্বশেষ যে অঙ্কটি, সেটি হচ্ছে আমাদের সর্বশেষ যে প্রশ্ন, সেটি হচ্ছে 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর প্রশ্ন হচ্ছে এখানে দেওয়া আছে যে 51 থেকে 60 শ্রেণীর প্রকৃত শ্রেণীসীমা কত? তো এখানে প্রকৃত শ্রেণীসীমা হবে 50.5 থেকে 60.5, এটাই হবে ওর হচ্ছে প্রকৃত শ্রেণীসীমা। মূলত এটাকে আবার আমরা বলতে পারি হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। শ্রেণীসীমা দুই ধরনের হয়, একটা হচ্ছে বিচ্ছিন্ন অবিচ্ছিন্ন বা প্রকৃত বা অপ্রকৃত। তো এখানে 50.5 থেকে যদি আমি 60.5 নিয়ে নিই, এই 50.5 থেকে 60.5 পর্যন্ত, এই 50.5 থেকে 60.5 পর্যন্ত আমাদের 51 থেকে যে 60 যে সংখ্যাগুলো, সবগুলো সংখ্যাই আমরা বসাইতে পারি। এরকম ভাবে আমরা যদি পরবর্তী শ্রেণীসীমাটা লিখতে চাই তাহলে লিখবো হচ্ছে 60.5 থেকে 70.5। এখানে এটার যে প্রথম এটার ঊর্ধ্বসীমা আর দ্বিতীয় সেটা নিম্ন সীমা, এটার মধ্যে এটার একটা সম্পর্ক আছে, তাই এটাকে বলা হচ্ছে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা। তাহলে আমাদের 15 নম্বর যে প্রশ্ন, সেটির উত্তর হবে 50.5 থেকে 60.5, এটি হচ্ছে এর প্রকৃত শ্রেণীসীমা। তাহলে আমরা এখানে যে 15টি প্রশ্ন ছিল সবগুলো প্রশ্ন নিয়ে আলোচনা করলাম। এই ছিল আমাদের সবগুলো এমসিকিউ। তো এই ক্লাসটি কেমন লাগলো? এটি ছিল প্রথম আমার অনলাইন এভাবে ভিডিও তৈরি করা।
তা ক্লাসটি কেমন লাগলো সবাই জানাবেন কমেন্ট করে। ধন্যবাদ সবাইকে। ভুল ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের ক্লাসটি সমাপ্ত করছি।